26শে ফেব্রুয়ারিতে নির্বাচন। সবগুলা দল নিজের মতো করে ঘর গোছাচ্ছে। কেউ লেগে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষকে আকর্ষণ করার জন্য। আমি বলতেছি এনসিপির কথা। অন্যদিকে বিএনপি তার ঘর গোছানোতেই ব্যস্ত। এখনো জানে না যে সে কিভাবে নির্বাচন করবে, কারণ বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতা। অন্তর্কোন্দল বিএনপিকে এমনভাবে বিভক্ত করে রেখেছে যে বিএনপি ঘর গোছানোকেই হচ্ছে মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমি আজকে যে দলের কথা বলবো সেটা হলো জামাত। জামাত সবচেয়ে টেকনিক্যালি সমাবেশের মূল আকর্ষণ ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাকসু, রাকসু ও চাকসুর নবনির্বাচিত 3 ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার 3টি আসনের দলটির মনোনীত 3 এমপি প্রার্থী। জামাত অন্য দলগুলোর থেকে খুব নিভৃতে, খুব সুন্দরভাবে তারা ঘর অলরেডি গুছিয়ে ফেলেছে। শুধু তাই না, তারা তাদের নির্বাচনের প্রার্থীটাও অলমোস্ট কনফার্ম করে ফেলছে। হ্যাঁ, 2024 সালে একটা নিষিদ্ধ হওয়া দল কিভাবে এত সুন্দরভাবে তাদের ভোট ক্যাম্পিং তৈরি করে ফেলছে, কিভাবে তারা প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে, কিভাবে তারা অন্য দলগুলা থেকে খুবই ডিফারেন্টলি নির্বাচনী প্রচারণায় আগায় আছে। আজকে সেগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা পুরাটা দেখার জন্য অনুরোধ করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা হচ্ছে জামাতের টেকনিক কিভাবে অন্য দল থেকে অনেক ভিন্ন। বিএনপি, এনসিপি কেন জামাত থেকে শিখতে পারে। হ্যাঁ, এগুলো নিয়ে আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওতে কোন কোন সাইডটা আপনার ভালো লাগছে এবং কোন কোন সাইড ইনক্লুড করা দরকার ছিল, এবং লাস্টলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে শুরু করি। জামাতের নির্বাচনী ক্যাম্পেইন বোঝার আগে বুঝতে হবে জামাতের কনসিস্টেন্টলি কীরকম ভোট পেয়ে আসতেছে বিভিন্ন নির্বাচনে। আমি যদি তার ইতিহাসটা আগে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে জামাতের ভোট ব্যাংকটা কীরকম। স্বাধীন বাংলাদেশে 12তে এখন পর্যন্ত নির্বাচন হয়েছে। তার মধ্যে 3টিতে জামাত অংশগ্রহণ করার সুযোগ পায়নি, 2টিতে জামাত নিজেই বর্জন করেছে। এর মধ্যে এরশাদের 1988 সালের একটা নির্বাচন এবং 1996 সালে 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়, সেই 2টা নির্বাচনে জামাত নিজেই বর্জন করেছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের যে অংশগ্রহণ করা 5টি নির্বাচন আছে সেটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে সেটা হচ্ছে 6.85% ভোট পেয়েছে ইন টোটাল এখন পর্যন্ত। 5টি জাতীয় নির্বাচনে প্রায় এখন পর্যন্ত মোট আসন পেয়েছে 50টি। তার মানে গড়ে তারা আসন পেয়েছে 10টি করে। রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ থাকার কারণে 1973 সালে এবং 24 সালে তাদের নিবন্ধন বাতিল করা হয়। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথম তারা যে নির্বাচনটা করে সেটা হলো স্বৈরশাসক এরশাদের আমলে। সেই সময় তারা 10টি আসন পেয়েছিল এবং ভোট পেয়েছিল 4.6%। 91 সালে 27শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদে তারা ভোট পেয়েছে 12.10% এবং আসন পেয়েছে প্রায় 18টি। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট পেয়েছিল 8.60%, কিন্তু আসন নেমে গিয়েছিল মাত্র 3টিতে। 2001 সালে তারা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাতের একটা জোটবদ্ধ অংশগ্রহণ হয়। সেই নির্বাচনে জামাত পেয়েছিল 17টি আসন এবং ভোট পেয়েছিল 4.28%। 2008 সালের নির্বাচনে তারা ভোট পায় 4.70%, কিন্তু আসন কমে দাঁড়ায় 2টিতে। এখন বোঝার চেষ্টা করি যে জামাত কিভাবে এই নির্বাচনকে টার্গেট করতেছে। এই নির্বাচনে প্রায় 3 কোটি মানুষ আছে 15 থেকে 24 বছরের মধ্যে। বর্তমানে যত সংখ্যক ভোটার আছে তার মধ্যে ধারণা করা হয় প্রায় 57% ভোটার হচ্ছে হলো 29 বছরের নিচে। একটা ব্যাপক পরিমাণ অ্যামাউন্টের মানুষ হচ্ছে হলো নতুন ভোটার, যারা হয়তোবা সুষ্ঠুভাবে এই প্রথম নির্বাচন দিয়ে ভোট দিতে পারবে। যদি তাদেরকে টার্গেট করা যায় তাহলে ডেফিনেটলি তারা একটা ব্যাপক পরিমাণ চেঞ্জ আনতে পারবে। এটা জামাত খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সেই জন্য তাদের নির্বাচনের ক্যাম্পেইন ভেরি ডিফারেন্ট, অন্যদের তুলনায় বলা যায় আধুনিক। কিভাবে সেটাই এখন ব্যাখ্যা করব। চলুন দ্বিতীয় সেগমেন্টে বোঝার চেষ্টা করি জামাত কিভাবে এই তরুণ ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। জামাত শুরু থেকেই তারা হচ্ছে নির্বাচনের দিকে বেশি ফোকাসড। হ্যাঁ, জুলাই বিপ্লবের পর থেকে অন্য দলগুলা যখন আছে ক্ষমতা টানাটানি নিয়ে, তখন থেকে কিন্তু জামাত হচ্ছে নির্বাচনের দিকে ফোকাস করে আগাচ্ছিল। কেন এই কথা বললাম, আপনি যদি রিসেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো দেখেন দেখবেন যে সবগুলাতে শিবির প্রার্থীরা জয়ী হয়েছে। নির্বাচনের আগে উত্তেজনা, পোস্টার যুদ্ধ, মিছিল আর নিরাপত্তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে এই ফলাফল আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে ছাত্ররা জয়ী হয়েছে। কেন শিবির প্রার্থীরা জয়ী হলো? অনেকেই বলবে যে এনসিপি, বাম দলগুলো বা হচ্ছে বিএনপি ঠিকভাবে পার্টিসিপেট করেনি।
না, এটা কিন্তু তাদের যুক্তি হতে পারে, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে কিন্তু তারা বেশি ফোকাস ছিল অন্য দিকগুলোতে। কিন্তু জামাত শুরু থেকেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এগিয়েছে। তার মেন কারণ হচ্ছে তরুণ ভোটার। আমি আগে বলেছি বিগত বছরগুলোতে যত না তরুণ ভোটার রোল প্লে করতো, এই বছর কিন্তু নির্বাচনে তরুণ ভোটারদের রোল হবে ব্যাপক। জাতীয় নির্বাচনে ভোটের মাঠে 4 কোটিরও বেশি তরুণ ভোট। বিশ্লেষকরা বলছেন কোন দিকে তরুণরা বেশি হেলবে সেটা এখনো স্পষ্ট নয়। আর তরুণরা বলছেন প্রার্থী আর ইশতেহার দেখিয়ে তার রোল হবে ব্যাপক। 57% তরুণ ভোটার হতে যাচ্ছে, যারা হয়তোবা প্রথমবার স্বচ্ছভাবে ভোট দিবে। সেই তরুণ ভোটারকে টার্গেট করার জন্য তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ডু অর ডাই ভাবে তারা নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং নির্বাচনে জয় লাভ করেছে। তাদের যদি আপনি নির্বাচনী পার্টিসিপেশনগুলো দেখেন এবং তাদের প্রচারণা দেখেন, সেখানে দেখবেন যে ছাত্রদের সমস্যা, ছাত্রদের যে জিনিসগুলো লাগবে সেগুলোকে বাস্তবায়নে রূপ দেওয়া, এগুলোকেই তারা মেইন ফোকাস করেছে। শুধু তাই না, জয়ের কারণ কি? শিক্ষার্থীরা বলছেন 24-এর 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে এগিয়েছে শিবির। সহানুভূতিশীল রাজনীতি করেন, যা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে ওনাদের রাজনৈতিক বা কার্যক্রম ছেলে মেয়েদের পছন্দ হয়। যেমন হলে হলে ফিল্টার দিয়েছেন সে ছাত্র শিবিরের লোকজন, তো এর একটা প্রভাব পড়ে। শুধু তাই না, তারা চেষ্টা করেছে জুলাই বিপ্লবে ছাত্ররা যারা পার্টিসিপেট করছে তাদেরকে এক ছাটার আন্দারে আনার জন্য। বুঝতেই পারছেন জুলাই মানুষের কাছে মোর ইম্পর্টেন্ট রাদার দেন 71, কারণ তরুণ ভোটাররা 71 দেখেনি, জুলাই দেখেছে। সো তাদের সেন্টিমেন্টটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে শিবির, যারা হচ্ছে জামাতের ছাত্র সংগঠন। এই গেল একটা ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে তারা তাদের ইমেজকে রিবিল্ড করা। হ্যাঁ, ইমেজকে রিবিল্ড করার জন্য তারা যে প্ল্যাটফর্ম ইউজ করেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় তাদের প্রেজেন্স মারাত্মক এবং তারা ছোট ছোট কন্টেন্ট দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। 8 থেকে 10,000 টাকার একটা সেলাই মেশিন আমাদের বোনদের হাতে তুলে দিতে পারি, তাহলে ওই ভাইয়ের যতটুকু কর্মক্ষমতা আছে, আয় উপার্জনের ক্ষমতা আছে, পাশাপাশি আমাদের বোনরা যদি ঘরে বসে পর্দার মধ্যে থেকে ইসলামের বিধান মেনে আল্লাহর বরকতের মধ্যে থেকে তারা যদি একটু ভাইয়ের পাশে দাঁড়াতে পারে, তাহলে ওই সংসারটা হালাল উপার্জনের মধ্য দিয়ে আল্লাহর দাসী হিসেবে তারা জীবন পরিচালনা করতে সক্ষম। তাদের যদি আপনি কন্টেন্টগুলো দেখেন, আপনি দেখতে পারবেন তারা কিন্তু শেখ হাসিনাকে টার্গেট করেছে, তারা টার্গেট করেছে আওয়ামী লীগ শাসন আমলে মানুষের দুরবস্থাকে। এই জিনিসটাকে টার্গেট করে তারা মানুষের সিম্পি থেকে খুব সুন্দরভাবে তারা কিন্তু নিজেদের অবস্থানকে চিহ্নিত করতে পেরেছে। অন্যদিকে আপনি যদি বিএনপি বা এনসিপির প্রচারণা দেখেন, এনসিপি কিছুটা হলেও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়াতে, বাট বিএনপি অনেকটাই এই ক্ষেত্রে দুর্বল ছিল। 3 নাম্বার যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে মানুষকে সংঘবদ্ধ করা। মানুষকে সংঘবদ্ধ করার জন্য তারা বড় বড় জনসমাবেশ যেমন করেছে, তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা করেছে ছোট ছোটভাবে তাদেরকে একত্রিত করা। হ্যাঁ, পরিবারভাবে একত্রিত করা বা মসজিদ ভিত্তিকভাবে তাদেরকে একত্রিত করা, এরকম ছোট ছোটভাবে তারা কিন্তু চেষ্টা করেছে মানুষকে একত্রিত করা। এবং জামাত এটাতে অনেকটাই আমি বলবো অন্য দলগুলোর থেকে অনেক এগিয়ে আছে। এনসিপি তারা বড় বড় র্যালি করেছে, কিন্তু তারা হয়তোবা এখনও ওভাবে এই জিনিসটা করে উঠতে পারেনি। বিএনপি অন্তকোন্দলের জন্য তারা এখানে এখনো আসতে পারেনি। এছাড়া যে উল্লেখযোগ্য একটা কাজ করতেছে জামাত, সেটা নিয়ে এখন কথা বলবো। মানুষের ছোট ছোট যে নিডগুলো আছে সেগুলাকে কিন্তু অ্যাড্রেস করতে, যেটা অন্য দলগুলা ব্যর্থ হচ্ছে। যেমন ধরুন হুইল চেয়ার। হ্যাঁ, হুইল চেয়ার কিন্তু প্রতিবন্ধী মানুষের একটা ইম্পর্টেন্ট নিডস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষই এটা এফোর্ড করতে পারে না। গাজীপুর 6 আসনের একজন প্রার্থী চেষ্টা করেছে হুইল চেয়ার বিতরণ করে মানুষকে সাহায্য করতে। এছাড়া আপনি যদি দেখেন তাদের মেডিকেল ক্যাম্প সেট আপ, যেটা নরসিংদীতে তারা করেছে। এছাড়া ছোট ছোট যে বিভিন্ন কাজ, যেমন পঞ্চগড়ে তারা করতেছে, যেসব নারীদের লোন আছে, লোন মকুফ করতে পারতেছে না, তাদের লোন মকুফ করে দেওয়ার জন্য জামাতের আমির টাকা দিয়ে সেটা করে দিচ্ছে। এরকম কিন্তু কাজ অনেক মানুষকেই করতেছে জামাতপন্থী করতে। এছাড়া যেটা আছে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যাপক প্রেজেন্স। জামাতের আমির করাইল বস্তিতে যে আগুন হয়েছে, সেখানে তার যে প্রেজেন্স সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ সার্কুলেট হয়েছে। এই জিনিসগুলো কতগুলো দল করতে পেরেছে। যে ভালো কাজগুলো করছে সেটাকে আদৌ তারা সোশ্যাল মিডিয়া বা অন্য যে নিউজ মিডিয়াগুলো আছে সেগুলোতে তারা প্রেজেন্স দেখাতে পারতেছে? অ্যান্সার হচ্ছে নো। তাদের প্রেজেন্স খুবই সীমাবদ্ধ। কিন্তু জামাত যদি আপনি বলেন সেক্ষেত্রে অনেকটা এগিয়ে, তারা সেগুলাকে নিউজ মিডিয়াতে তারা খুব ওয়েল সার্কুলেটেড করতেছে। কিন্তু এর মানে কি এই তারা কোনো ভুল করতেছে না? না, তারা কিন্তু ব্যাপক কিছু ভুল করে ফেলছে অলরেডি, যেটা কিন্তু তাদের ইমেজের জন্য একটা সংকট তৈরি করতে পারে।
এখন বলবো সেগুলো নিয়ে, যেগুলো নিয়ে কথা বলা উচিত জামাতের মধ্যে এবং চেষ্টা করা উচিত এই ভুলগুলো যাতে তারা নির্বাচনের আগ পর্যন্ত আর না করে। চলুন ভিডিওর পরবর্তী অংশে সেটা নিয়ে কথা বলি। জামাত ডেফিনেটলি অনেক ভালো কাজ করেছে তার নির্বাচনীতে, কিন্তু কিছু কিছু জায়গায় জামাত তার ইমেজকে সংকটে ফেলে দিচ্ছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নারী ক্ষমতায়ন। হ্যাঁ, নারী ক্ষমতায়ন সম্পর্কে জামাতের আমির যা যা বলতেছে কিছু ক্ষেত্রে সেটা বিব্রত হিসেবে জামাতের জন্য হয়ে দাঁড়াচ্ছে। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টা হয়ে দাঁড়াচ্ছে। যেমন একটা সে বলেছে নারীর কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে আনবে। আপনি যদি চিন্তা করেন বিরোধী দলগুলো কি বলবে, অবশ্যই বলবে যে সেটা হচ্ছে আস্তে আস্তে নারীদের কাজ থেকে বাতিল করে দেওয়া হবে। অবশ্যই, কারণ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যদি 8 ঘন্টা কাউকে দিয়ে কাজ করাতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা নারীকে কেন নেবেন যে মাত্র 5 ঘন্টা করবে? কিন্তু কি বোঝাতে চাচ্ছে সেটাকে কিন্তু এখনো ক্লিয়ার করতে পারেনি। এটা একটা অস্পষ্ট জায়গা যেটাতে জামাতের ফোকাস করা উচিত। এছাড়া বিভিন্ন সময় নারীদের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন যে দিকগুলো জামাত ফোকাস করার চেষ্টা করতেছে সেগুলোকেও ঠিকভাবে হাইলাইট করতে পারেনি। ফর এক্সাম্পল, তারা বারবার বলতেছে নারীরা যারা বাসায় কাজ করতেছে তাদেরকে সম্মাননাও দেবে। নারীদের রিলেটেড এই যে বিভিন্ন যে মন্তব্য তারা বলতেছে, বিভিন্ন যে কমেন্টস তারা পাস করতেছে, সেটাকে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে তারা বলতে পারতেছে না, যেটা জামাতের জন্য একটা অবশ্যই মেজর সেটব্যাক। এছাড়া তাদের বিভিন্ন আমির বিভিন্ন জায়গায় প্রশাসনকে কন্ট্রোল করা নিয়ে যা বলতেছে সেটা অবশ্যই তাদেরকে বন্ধ করতে হবে। জামাতের আমির জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা। জামাতের আমির যে বলেছে যে প্রশাসনকে কন্ট্রোল করা এবং নির্বাচনের আগ পর্যন্ত তারা যে কন্ট্রোল করতে যাচ্ছে, সেটা কিন্তু তরুণ ভোটারকে মনে করিয়ে দেবে যে ফ্যাসিস্ট সরকার যা করতেছে জামাতও হয়তোবা তাই করতে যাচ্ছে। 3 নাম্বার যে পয়েন্টটা তারাতে ভুল করতেছে, তাদের শোডাউন। অনেক জামাত নেতাই বিশাল পরিমাণ মোটরসাইকেলের একটা শোডাউন করতেছে, যেটা কিন্তু আওয়ামী লীগ সরকার করে আসতো। বারবার বলতেছি, ফ্যাসিস্ট সরকারকে মনে করিয়ে দিচ্ছে জামাতের কিছু কার্যকলাপ, যেই জিনিসটা জামাতকে অবশ্যই বন্ধ করতে হবে। আদারওয়াইজ জনপ্রিয়তাটা তারা বিভিন্ন জায়গায় গেইন করতেছিল, অন্য জায়গায় তারা কিন্তু বিরোধী দলকে সাহায্য করতেছে সেই জায়গাগুলোকে ফোকাস করে টার্গেট ক্যাম্পেইন করতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি বোঝানোর চেষ্টা করেছি জামাত কোথায় ভালো ছিল এবং কোথায় তারা এখন ভুল করতেছে, যেটা তারা কারেক্ট করার এখনো সময় আছে। আপনি কি মনে করেন জামাতের কোন সাইডটা বেশি ভালো ছিল এবং কোন জায়গায় জামাতকে অবশ্যই কন্ট্রোল করা উচিত? আমাদের কমেন্টসে জানান। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ।